সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় প্রাণীবিদ্যা, সম্মান তৃতীয় বর্ষ, বিষয় কোড 233107, কোর্সের নাম ডেভেলপমেন্টাল বায়োলজি ও ইথোলজি, লেকচার 8 এবং লেকচারের বিষয় শিরোনাম মুরগির ভ্রূণ বিকাশ। আমি তোমাদের সাথে আছি নাজমাতুস সাকিবা, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএম কলেজ, বরিশাল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি একটি মুরগির বাচ্চা এবং তার ভ্রূণের বিভিন্ন দশা। সেক্ষেত্রে আমাদের বিষয় শিরোনাম হচ্ছে মুরগির ভ্রূণের পরিস্ফুটন। তোমরা আজকের বিষয় থেকে যে বিষয় জানতে পারবে তা হলো মুরগির ভ্রূণের পরিস্ফুটন সম্পর্কে জানতে পারবে। মুরগির ভ্রূণ বহির্ভূত পর্দাসমূহের নাম, গঠন ও কাজ শিখতে পারবে ও জানতে পারবে। মুরগির ভ্রূণ বিকাশ। মুরগির ভ্রূণ বিকাশের প্রথম ধাপ হচ্ছে প্রজনন তন্ত্র। সেক্ষেত্রে প্রজনন তন্ত্রের যে অংশগুলো আছে সেগুলোকে আমরা শিখে নেই। প্রজনন তন্ত্রে মুরগির পুরুষ প্রজনন তন্ত্র একজোড়া শুক্রাশয় আছে। একজোড়া শুক্রাশয়ের দুই পাশে দুটি সিলোম গহ্বরের প্রাচীরে মেসোরকিয়াম নামক সিলোমিক এপিথেলিয়াম দ্বারা ঘনিষ্ঠভাবে আবদ্ধ থাকে। আদর্শ মেরুদণ্ডী প্রাণীর মতো অসংখ্য সেমিনিফেরাস নালিকার দ্বারা শুক্রাশয় গঠিত। প্রতিটি শুক্রাশয় ভাসা ইনফারেন্সিয়া এর মাধ্যমে একই পাশে শুক্রনালী বা ভাস ডিফারেন্সের সাথে যুক্ত থাকে। ভাস ডিফারেন্স এরপর ক্লোয়েকার জনন পেপিলায় এসে মুক্ত হয়। ভ্রূণ বিকাশের প্রথম ধাপ হচ্ছে প্রজননতন্ত্র। সেক্ষেত্রে আমরা প্রথম প্রজননতন্ত্র হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র। তো পুরুষ প্রজননতন্ত্রের চারটি বিষয় আছে, চারটি অংশ আছে। একটি হচ্ছে শুক্রাশয়, মেসোরকিয়াম নামক একটা পৃষ্ঠপ্রাচীর এপিথেলিয়ামের সাথে মেসোরকিয়াম নামক একটা পৃষ্ঠপ্রাচীর দ্বারা যুক্ত থাকে, ঘনিষ্ঠভাবে আবদ্ধ থাকে। মেসোরকিয়াম একটা অংশ, ভাসা ইনফারেন্সিয়া এবং ভাস ডিফারেন্স। ভাসা ইনফারেন্সিয়া আর শুক্রাশয় মূলত সেমিনিফেরাস নালিকা দ্বারা গঠিত থাকে। আর ভাসা ইনফারেন্সিয়া মাধ্যমে একই পাশে শুক্রনালী বা ভাস ডিফারেন্সের সাথে যুক্ত থাকে। শুক্রাশয়, প্রতিটি শুক্রাশয় ভাসা ইনফারেন্সিয়া নামক মানে শুক্রনালীর সাথে শুক্রনালীর দ্বারা যুক্ত থাকে এবং ভাস ডিফারেন্স এর সাথে যুক্ত থাকে। ভাস ডিফারেন্স এরপর ক্লোয়েকার জনন পেপিলাতে মুক্ত হয়। তাহলে শুক্রাশয়, মেসোরকিয়াম, ভাসা ইনফারেন্সিয়া এবং ভাস ডিফারেন্স। আরেকটি হচ্ছে ক্লোয়েকা, যেহেতু ক্লোয়েকা মুক্ত হয় সেটাও একটা। আর জনন পেপিলা, ক্লোয়েকার মাধ্যমে জনন পেপিলাতে এসে মুক্ত হয়। তাহলে শুক্রাশয়ের কয়েকটি অংশ পেলাম আমরা। শুক্রাশয়, মেসোরকিয়াম, ভাসা ইনফারেন্সিয়া, শুক্রাশয়, মেসোরকিয়াম, ভাসা ইনফারেন্সিয়া, ভাস ডিফারেন্স, ক্লোয়েকা, জনন পেপিলা। মুরগির স্ত্রী প্রজননতন্ত্র, দুটি ডিম্বাশয় কেবল বাম পাশেরটি বিকাশ লাভ করে। দুটি ডিম্বাশয় আছে কিন্তু তার এক পাশের ডিম্বাশয় বিকাশ লাভ করে না, শুধুমাত্র বাম পাশের ডিম্বাশয়টি বিকাশ লাভ করে। এক্ষেত্রে মেসোভারিয়াম না দ্বারা বাম ডিম্বাশয়টি ঝুলে থাকে। মেসোভারিয়াম না দ্বারা বাম ডিম্বাশয়টি দেহপ্রাচীরের সাথে ঝুলে থাকে।
সংবাহী যোজককলা বা ট্রোমা। জনন নালী। ট্রোমা হচ্ছে সংবাহী যোজককলা বা ট্রোমা দ্বারা ডিম্বাশয় গঠিত হয়। আর স্ট্রোমার মধ্যে বিভিন্ন দশায় বর্ধনশীল ডিম্বাণু প্রথিত থাকে। জনন নালী ডিম্ব, মূল ডিম্বনালী, জরায়ু এবং যোনি। জনন নালী, মূল ডিম্বনালী, জরায়ু এবং যোনি নিয়ে গঠিত। মূল ডিম্বনালী। জনননালীর তিনটে প্রধান অংশ থাকে। একটি হচ্ছে মূল ডিম্বনালী। মূল ডিম্বনালীটা মূলত এটি জনননালীর সামনের দিকে থাকে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ডিম্বনালীর ফানেল, ডিম্বাণু যে ডিম্বাশয়ের ভিতরে বিভিন্ন দশায় অবস্থান করে বিভিন্ন জায়গায়, সেটি এখানে দেখানো হয়েছে। ডিম্বাশয়ের উসাইট, ডিম্বাণু এবং ডিম্বনালীর ম্যাগনাম, অ্যালবুমিন, ফলক পর্দা, ইস্থমাস, জরায়ু, যোনি, ক্লোয়েকা এবং লুপ্তপ্রায় ডান ডিম্বাশয়। ডান ডিম্বাশয়টি যেখান থেকে লুপ্ত হয় তার ছবি ওখানে দেয়া আছে। তো এক্ষেত্রে ডিম্বনালী, মূল ডিম্বনালী এটি জনননালীর সম্মুখ অংশ। এর অগ্রভাগে ফানেল আকৃতির ও সিলিয়াধারী গঠনটিকে ইনফান্ডিবুলাম বলা হয় বা অস্টিয়াম। ইনফান্ডিবুলাম বা অস্টিয়াম। ডিম্বাশয়ের নিকটে এই অস্টিয়াম অবস্থান করে। অস্টিয়ামের পরের দীর্ঘ ও কুণ্ডলিত অংশটিকে বলে ম্যাগনাম। অস্টিয়ামের পরে দীর্ঘ ও কুণ্ডলিত অংশকে বলা হয় ম্যাগনাম। ডিম্বনালীর ফানেল বা ইনফান্ডিবুলাম হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে এই হচ্ছে ইনফান্ডিবুলাম আর এই হচ্ছে ম্যাগনাম, ডিম্বনালীর ম্যাগনাম। এটা হচ্ছে ইনফান্ডিবুলাম এবং এটি হচ্ছে ডিম্বনালীর ম্যাগনাম। ম্যাগনামের পরে সংক্ষিপ্ত ইস্থমাস থাকে। সংক্ষিপ্ত ইস্থমাস, এই যে ইস্থমাস, এই ইস্থমাসের অংশ, এটাকে বলা হয় ইস্থমাস। এবং ম্যাগনামের সংক্ষিপ্ত ইস্থমাস। ম্যাগনাম ও ইস্থমাস উভয়ে কি গ্রন্থিযুক্ত। আর জরায়ু ডিম্বনালীর, এটিও ডিম্বনালীর ভিতরেরই অংশ। জরায়ুর এই অংশটি তুলনামূলকভাবে খাটো ও মোটা। এই অংশটা তুলনামূলকভাবে খাটো ও মোটা হয়। জরায়ু প্রাচীর ও গ্রন্থি সম্পৃক্ত। আর যোনি হচ্ছে এখানটা যোনি, এই অঞ্চলটি খাটো এবং পাতলা প্রাচীর বিশিষ্ট। যোনি ক্লোয়েকাতে উন্মুক্ত হয়। যোনিও গিয়ে এই ক্লোয়েকাতে উন্মুক্ত হয়। নিষেক ডিম্বাণু বহিরাবরণীর গঠন ও ডিম্ব প্রসব। এক্ষেত্রে আমরা একটা ডিমের ছবি দেখতে পাচ্ছি এবং ডিমের বিভিন্ন অংশের বর্ণনা দেখব। ডিম্বাশয় থেকে প্রাইমারি উসাইট রূপে ডিম্বাণু বিমুক্ত হয়। ডিম্বাণু মূলত ডিম্বাশয় থেকে বিমুক্ত হয়, তো সেটাকে প্রাইমারি উসাইট হিসেবে। সিলোমে অবমুক্ত হলেও ডিম্বাণু ফানেল সদৃশ ও সিলিয়াধারী অস্টিয়ামের মধ্য দিয়ে ডিম্বনালীতে ঢুকে পড়ে। মুরগির প্রাইমারি উসাইটের ভেজিটাল মেরুতে কুসুমথলি এবং প্রাণী মেরুতে স্বচ্ছ সাইটোপ্লাজমের একটি চাকতির মতো সংক্ষিপ্ত অঞ্চল থাকে, যার নাম হচ্ছে ব্লাস্টোডিস্ক। আমরা এখানে এই ব্লাস্টোডিস্কটি দেখতে পাচ্ছি, সাইটোপ্লাজম সমৃদ্ধ ব্লাস্টোডিস্ক। ব্লাস্টোডিস্কের মধ্যেই একটি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটি অবস্থান করে। প্রাইমারি উসাইটের ব্যাস প্রায় 3 সেন্টিমিটার হয়। এর কুসুম বস্তুর কেন্দ্রভাগে থাকে শ্বেত কুসুম, এর একটি ক্ষুদ্রাকার পিণ্ড। শ্বেত কুসুম ঘনীভূত থাকে। কেন্দ্রীয় শ্বেত কুসুম থেকে ব্লাস্টোডিস্কের তলদেশ পর্যন্ত শ্বেত কুসুমের একটি স্তম্ভ দেখা যায়, একে বলা হয় ল্যাটিব্রা। ল্যাটিব্রা বলা হয়, এখানে আমরা ল্যাটিব্রা দেখব যে ল্যাটিব্রা হচ্ছে মূলত, ল্যাটিব্রা বলা হয়েছে যে কেন্দ্রীয় শ্বেতকুসুম থেকে ব্লাস্টোডিস্কের তলদেশ পর্যন্ত শ্বেতকুসুমের একটি স্তর। কেন্দ্রীয় শ্বেতকুসুম থেকে ব্লাস্টোডিস্কের এই পর্যন্ত যে একটি স্তর, এটিকে বলা হয় ল্যাটিব্রা। ল্যাটিব্রা শ্বেতকুসুমের ব্লাস্টোডিস্কের তলদেশের প্রশস্ত চাকতির মতো গঠনটিকে বলা হয় পান্ডারের নিউক্লিয়াস। চাকতির মতো গঠনটিকে বলা হয় পান্ডারের নিউক্লিয়াস। এর তলদেশের সরু অংশকে বলা হয় ল্যাটিব্রার গ্রিবা। তলদেশের সরু অংশকে বলা হয় ল্যাটিব্রার গ্রিবা। উসাইটকে ঘিরে ভাইটেলাইন পর্দা নামক অতিরিক্ত একটি আবরণী থাকে। এই যে উসাইটটাকে ঘিরে ভাইটেলাইন পর্দার একটি অতিরিক্ত আবরণী থাকে। এখানে দেখা যাচ্ছে এই যে ভাইটেলাইন পর্দার এই আবরণীটা।
ভাইটেলাইন মেমব্রেন। আর এটা হচ্ছে জার্মিনাল ডিস্ক। প্রাইমারি ওসাইটটি ডিম্বনালী বরাবর নিচের দিকে অগ্রসর হওয়ার সময় প্রথম পরিপক্ক তার ভাঁজ ঘটে এবং সেকেন্ডারি ওসাইটে পরিণত হয়। ঠিক এর পরপরই নিষেক ঘটে। একাধিক শুক্রাণু 5 থেকে 6টি ওসাইটে প্রবেশ করলেও একটি ছাড়া অন্যগুলো মারা যায়। সেকেন্ডারি ওসাইটের এরপর দ্বিতীয় পরিপক্ক বিভাজন সম্পন্ন হয় এবং পরিপক্ক ডিম্বাণুতে পরিণত হয়। নিষিক্ত ডিম্বাণু বা জাইগোটটি ঘন ও আঠালো অ্যালবুমিনের একটি পুরু স্তর দ্বারা আবৃত থাকে। ঘন অ্যালবুমিনের একটি পুরু স্তর দ্বারা এই ঘন অ্যালবুমিন জাইগোটের দুই প্রান্তে পাকানো দড়ির মতো দুটি ক্যালাজা বা স্যালাজা গঠন করে। ডিমের ঘূর্ণনজনিত কারণে সম্ভবত জ্যালাজা তৈরি হয়। এই যে দুই পাশে এই হচ্ছে অ্যালবুমিন এবং এর দুই পাশে এই যে দুইটি দড়ির মতো দেখা যায়, এই দুটিকে বলা হয় ক্যালাজা বা জ্যালাজা। মূলত ডিমের ঘূর্ণনের জন্য এই দুটি গঠিত হয়। ডিম্বনালী ম্যাগনামের গ্রন্থিময় প্রাচীর থেকে এই সকল অ্যালবুমিন খরিত হয়। ডিম্বনালীর যে ম্যাগনাম সেখান থেকে যে গ্রন্থি থাকে তা থেকে এই অ্যালবুমিন খরিত হয়। এরপর ডিম্বনালীর ইস্তোমাস থেকে দুটি খোলক পর্দা খরিত হয়। তার মধ্যে একটি বাহিরের, অন্যটি ভিতরের দিকে। খোলক পর্দা দুটি অমসৃণ কিরাটিন তন্তু নির্মিত এবং ডিমের ভোঁতা প্রান্ত দ্বারা চারিপাশে ঘনক সন্নিবিষ্ট হয়ে থাকে। ভোঁতা প্রান্তে এই বায়ুপূর্ণ স্থান থাকে। এই যে ডিমের এই প্রান্তটা হচ্ছে সুচারু, এই প্রান্তটা হচ্ছে ভোঁতা। আর এই ভোঁতা প্রান্তে এখানে থাকে বায়ুর একটা চেম্বার, বায়ুপূর্ণ একটি স্থান। ডিম্বনালীর জরায়ু প্রাচীরের খোলকগ্রন্থি থেকে ডিমের সর্ববহিস্থ ক্যালসিয়াম ঘটিত ছিদ্রযুক্ত শক্ত খোলক তৈরি হয়। সর্ববহিস্থ সবচেয়ে বাহিরের যে খোলকটি এটি ক্যালসিয়াম যুক্ত এবং ছিদ্রযুক্ত। সবচেয়ে বাহিরের খোলকটি ক্যালসিয়াম যুক্ত এবং ছিদ্রযুক্ত। খোলকে কমপক্ষে 94% ক্যালসিয়াম কার্বনেট থাকে। আর নিষেকের 24 ঘন্টা পর মুরগির ডিম পারে। বাস্তবিক পক্ষে প্রকৃত ডিম্বাণুই হচ্ছে মুরগির ডিম। ডিম্বাণুর বাহিরে অ্যালবুমিন, খোলক পর্দা, বহিস্থ খোলক ইত্যাদি আবরণগুলো ডিমকে শুষ্কতা ও যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। এক্ষেত্রে নিষেক পরবর্তী আমরা ভ্রূণ বিকাশ দেখব। ডিমের বিভিন্ন অংশ আমরা এখানে দেখানো হয়েছে। এইটা হচ্ছে ক্যালাজা ও চিক এমব্রায়ো, এখানে ব্লাস্টোডিস্ক, ক্যালাজা এর বাহিরের আবরণ। এগুলো হচ্ছে মূলত ডিমের আরেকটি ছবি। নিষেক পরবর্তী ভ্রূণের বিকাশ। এক্ষেত্রে নিষেক পরবর্তী ভ্রূণের বিকাশে আছে ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন, অর্গানোজেনেসিস, সিলোম গঠন। এবার ক্লিভেজ দেখবো আমরা যে 3 ঘন্টা পর, মূলত মুরগির নিষেকের প্রায় 3 ঘন্টা পর মুরগির জাইগোট ডিম্বনালীর ইস্তোমাসে প্রবেশের সাথে সাথেই ক্লিভেজ শুরু হয়। মুরগির ডিমে প্রচুর কুসুম থাকায় ক্লিভেজ এর জার্মিনাল ডিস্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই কুসুম বস্তু বিভাজিত হয় না। এরূপ বিভাজনকে বলা হয় মেরোব্লাস্টিক ডিসকয়েডাল। মেরোব্লাস্টিক ডিসকয়েডাল বিভাজন এখানে ঘটে থাকে। মুরগির প্রথম ক্লিভেজ খাতটি হচ্ছে মধ্যতলীয়। এই ক্লিভেজ খাত ব্লাস্টোডিস্কের মাঝামাঝি একটি ফাটল সৃষ্টি করে। দ্বিতীয় ক্লিভেজের বিভাজনটাও মধ্যতলীয়, কিন্তু প্রথম ক্লিভেজ খাতকে এটি সমকোণে বিভাজিত করে। দ্বিতীয় বিভাজনের ফলে 4টি ব্লাস্টোমিয়ার তৈরি হয়। তৃতীয় ক্লিভেজ বিভাজনের প্রথম ক্লিভেজ খাতের সাথে সমান্তরাল, দুই পাশে যুগপৎভাবে অবস্থান করে। এর ফলে 8টি ব্লাস্টোমিয়ার সৃষ্টি হয়। এই 8টি কোষকে কেন্দ্রে রেখে বৃত্তাকার চতুর্থ ক্লিভেজ সম্পন্ন হয়। পরিধির দিকেও 8টি ব্লাস্টোমিয়ার উৎপন্ন হয়। পরবর্তীতে সকল বিভাজন অত্যন্ত অনিয়মিত এবং ব্লাস্টোডিস্কের পরিধীয় অঞ্চলে ঘটতে থাকে। এছাড়া 32 কোষ দশার পরবর্তী বিভাজনটি আনুভূমিকভাবে ঘটে। এর ফলে ব্লাস্টোডিস্কের 2 স্তর কোষের সৃষ্টি হয়। এভাবে পরিধীয় অঞ্চলে ব্লাস্টোডিস্কের সংখ্যা বৃদ্ধি ও বিস্তৃতির পাশাপাশি কোষস্তরের সংখ্যাও বৃদ্ধি পায়। এইরূপে গঠিত ব্লাস্টোমিয়ারগুলো গোলাকার চাকতির মতো ব্লাস্টোডার্ম বলে। গোলাকার চাকতিটিকে বলা হয় ব্লাস্টোডার্ম। এইরূপে গঠিত ব্লাস্টোমিয়ার যুক্ত গোলাকার চাকতিকে বলা হয় ব্লাস্টোডার্ম। আনুভূমিক বিভাজন প্রথমে কেন্দ্রীয় কোষগুলোতে দেখা যায়, পরে পরিধির দিকে ছড়িয়ে পড়ে। ব্লাস্টোডার্মের একেবারে পরিধির দিকে একস্তর কোষ থাকে, যা ক্রমশ কুসুমের উপর বিস্তৃতি লাভ করে। চতুর্থ বিভাজনের সময় থেকেই ব্লাস্টোডিস্কের উৎপন্ন ব্লাস্টোমিয়ারগুলো
তলদেশে একটা আনুভূমিক ফাটল দেখা যায়। এই ফাটল কুসুম বস্তু থেকে ব্লাস্টোমিয়ার গুলোকে পৃথক করে দেয়। ফাটলটির আয়তন ক্রমশ বাড়তে থাকে এবং তরল সঞ্চিত হয়। তরলপূর্ণ এই গহ্বরটিকে বলা হয় সাবজার্মিনাল গহ্বর। সাবজার্মিনাল ব্লাস্টোডার্মের কেন্দ্রীয় অঞ্চলটি সাবজার্মিনাল গহ্বরের উপরে থাকায় স্বচ্ছ দেখায় এবং ব্লাস্টোডার্মের এই এলাকাটিকে এরিয়া পেলুসিডা বলা হয় এবং অন্যদিকে একে ঘিরে কুসুমের উপর দিয়ে বিস্তৃত ব্লাস্টোডার্মের আঙ্গুর সদৃশ এলাকা দেখতে অস্বচ্ছ বলে একে এরিয়া ওপেকা বলে। এরিয়া পেলুসিডা থেকে ভ্রূণের মূল দেহ এবং এরিয়া ওপেকা থেকে ভ্রূণ বহির্ভূত সহায়ক গঠনসমূহ উৎপন্ন হয়। তাহলে মূলত ক্লিভেজ শুরু হয় 3 ঘন্টা পর, নিষেকের প্রায় 3 ঘন্টা পর ক্লিভেজ শুরু হয় এবং এর ক্লিভেজ হচ্ছে মেরোব্লাস্টিক ডিস্কয়েডার। প্রথম ক্লিভেজটা এর জার্মিনাল ডিস্কের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এক্ষেত্রে কোষ বিভাজিত হয় না এবং প্রথম ক্লিভেজটা হয় মধ্যতলীয় বরাবর। এর পরের বিভাজনটি হয় প্রথম খাতটি সমকোণে, তারপরে সমান্তরালে। এভাবে মোট 32টি কোষ উৎপন্ন হওয়ার পরে 32টি কোষ সমৃদ্ধ এই ব্লাস্টোমিয়ার কোষগুলো গোলাকার ব্লাস্টোমিয়ার সমৃদ্ধ যে গোলাকার চাকতিটি থাকে তাকে বলা হয় ব্লাস্টোডার্ম এবং ব্লাস্টোডার্মের একেবারে পরিধির দিকে একস্তর পরিবেষ্টিত কুসুমের উপর বিস্তৃত থাকে। চতুর্থ বিভাজনের পর ব্লাস্টোডিস্কে উৎপন্ন ব্লাস্টোমিয়ার গুলো তলদেশে একটা আনুভূমিক ফাটল সৃষ্টি হয় এবং এই ফাটলটি ক্রমশ বাড়তে থাকে এবং তরল সঞ্চিত হয়। তরলপূর্ণ গহ্বরটিকে বলা হয় সাবজার্মিনাল গহ্বর। আর এর সাবজার্মিনাল গহ্বরের উপরে থাকায় কেন্দ্রীয় অঞ্চলটি উপরে থাকায় এটা স্বচ্ছ দেখায়। ব্লাস্টোডার্মের এই এলাকাকে, যে এলাকা স্বচ্ছ এলাকা বলা হয় এরিয়া পেলুসিডা এবং অন্য এলাকাটাকে বলা হয় এরিয়া ওপেকা। মূলত এরিয়া পেলুসিডা থেকে ভ্রূণের মূল দেহ এবং ওপেকা থেকে ভ্রূণ বহির্ভূত যে অন্যান্য গঠনগুলো আছে সেগুলো তৈরি হয়। এরপরে ধাপটি হচ্ছে আমরা মূলত এটি একটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে কিভাবে এই বিভিন্ন রকমের বিভাজন হওয়ার ফলে কোষটির এই ক্লিভেজ সংঘটিত হয়। কোষের ক্লিভেজ সংগঠনের একটি চিত্র, জাইগোট ক্লিভেজের পর ব্লাস্টুলা এবং ব্লাস্টোপোর এবং এরপর হচ্ছে গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়া। গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়াটি আবার কয়েকটি ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো হচ্ছে হাইপোব্লাস্ট গঠন, এক্টোডার্ম ও মেসোডার্ম গঠন, হেড প্রসেস গঠন, প্রিমিটিভ স্ট্রিকের বিলুপ্তি। এগুলো হচ্ছে মূলত গ্যাস্ট্রুলেশনের ধাপ। গ্যাস্ট্রুলেশনের প্রথম ধাপটি হচ্ছে হাইপোব্লাস্ট গঠন, এন্ডোডার্ম বা হাইপোব্লাস্ট গঠন। মুরগির ডিম পাড়ার আগেই গ্যাস্ট্রুলেশনের সূচনা ঘটে। ডিম তা দেওয়ার 20 ঘন্টার মধ্যেই গ্যাস্ট্রুলেশন সম্পন্ন হয়। মুরগির গ্যাস্ট্রুলেশন যথেষ্ট প্রলম্বিত। গ্যাস্ট্রুলেশনের শুরুতে ব্লাস্টোডার্মের এন্ডোডার্ম গঠনকারী কোষগুলো এরিয়া পেলুসিডা, ভবিষ্যতে ভ্রূণের এরিয়া পেলুসিডা এবং পশ্চাৎ কিনারাটি ইনভলিউশন প্রক্রিয়ায় সাবজার্মিনাল গহ্বরে প্রবেশ করে। এই কোষগুলো পরস্পর মিলিত হয়ে হাইপোব্লাস্ট নামক আরেকটি কোষস্তর গঠন করে। এই অবস্থায় উপরের কোষস্তরকে এপিব্লাস্ট বলে। আদি সাবজার্মিনাল গহ্বরটি হাইপোব্লাস্ট দ্বারা বিভক্ত হয়ে পরে এবার উপরের সংকীর্ণ গহ্বরটিকে বলা হয় ব্লাস্টোসিল। নিচের দিকে হাইপোব্লাস্ট ও কুসুমের মধ্যবর্তী গহ্বরকে বলা হয় আর্কেন্ট্রন। মূলত ইনফিল্ট্রেশন প্রক্রিয়ায় ডিল্যামিনেশন পদ্ধতিতে হাইপোব্লাস্ট গঠিত হয়। হাইপোব্লাস্ট গঠনের এই পর্যায়ে মুরগি ডিম পারে। হাইপোব্লাস্ট গঠনের পর্যায়টা আসলে তখন মুরগি ডিম পারে। এরপর 37 ডিগ্রি থেকে 40 ডিগ্রি তাপমাত্রায় ডিমে তা দিলে 4 থেকে 5 ঘন্টা পর গ্যাস্ট্রুলেশনের অন্যান্য পরিবর্তনগুলো ঘটতে শুরু করে। এক্টোডার্ম ও মেসোডার্ম গঠন। এক্টোডার্ম ও মেসোডার্ম গঠন এক্ষেত্রে মূলত মুরগির এবং স্তন্যপায়ীর মেসোডার্ম কোষ এপিব্লাস্টের মধ্যে এক্টোডার্মের সাথে মিশে থাকে। এ কারণে এপিব্লাস্টকে মেসোডার্ম বা মেসেক্টোডার্ম বলা হয়। এপিব্লাস্টকে বলা হয় মেসোডার্ম বা মেসেক্টোডার্ম। তা দিয়ে ডিমে পুনরায় তাপ আরোপ করলে এপিব্লাস্টের বিভিন্ন অংশে মেসোডার্মের কোষগুলো কনক্রিসেন্স পদ্ধতিতে এরিয়া পেলুসিডার মধ্যে পশ্চাৎ অঞ্চলে জোড়া হয়।
ফলে এই এলাকায় এপিপ্লাস্টের একটি পুরু ও চওড়া গঠন আবির্ভূত হয়, যা প্রিমিটিভ স্ট্রিক নামে পরিচিত। ক্রমাগত মেসোডার্মের কোষগুলো জড়ো হওয়ায় প্রিমিটিভ স্ট্রিকের অগ্রপ্রান্ত দৈর্ঘ্য বৃদ্ধি পায়। প্রিমিটিভ স্ট্রিকের অগ্রপ্রান্তে একটা স্ফীত গঠন দেখা যায়, এর নাম হচ্ছে প্রিমিটিভ নোট বা হেনসেন্স নোট। প্রিমিটিভ স্ট্রিকের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে এরিয়া পেরিসিডার বৃত্তাকার গঠন পরিবর্তিত হয়ে তা দেওয়ার 18 ঘন্টা পর লম্বাকার ও নাশপাতি সদৃশ গঠনে পরিণত হয়। প্রিমিটিভ স্ট্রিকে জড়ো হওয়া মেসোডার্ম কোষ অনির্দিষ্ট সময়ের জন্য এখানে অবস্থান করে না, বরং ইনভলিউশন প্রক্রিয়ায় এই দুটি ব্লাস্টোসিলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং মেসোডার্ম পাত গঠন করে। উপরে এক্টোডার্ম, নিচে এন্ডোডার্ম স্তরের মাঝে মেসোডার্মের সৃষ্টি হয়। এই অবস্থায় ভ্রূণটি ত্রিস্তরীয় অবস্থায় পরিণত হয়। প্রিমিটিভ স্ট্রিক থেকে মেসোডার্ম কোষগুলো সরে যাওয়ায় প্রিমিটিভ স্ট্রিকের পৃষ্ঠদেশে একটি অনুদৈর্ঘ্য খাত সৃষ্টি হয়, একে প্রিমিটিভ খাত বলে। প্রিমিটিভ খাত অগ্রপ্রান্তে একটি ছোট গর্তে সমাপ্ত হয়, গর্তটির নাম প্রিমিটিভ গর্ত। প্রিমিটিভ খাতের উভয় পার্শ্বে উঁচু কিনারাকে বলে প্রিমিটিভ ভাঁজ। তো এক্ষেত্রে আমরা গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ার হেড প্রসেস গঠন এবং প্রিমিটিভ স্ট্রিকের বিলুপ্তি। তো আমরা এক্টোডার্ম ও মেসোডার্ম গঠনের পরে আমরা দেখলাম যে এখানে প্রিমিটিভ স্ট্রিকের খাত তৈরি হয়, প্রিমিটিভ স্ট্রিকের গর্ত তৈরি হয়, প্রিমিটিভ গর্ত এবং প্রিমিটিভ ভাঁজ এগুলো সৃষ্টি হয়। এছাড়া এখানে প্রিমিটিভ নট, হেডসেন্সের নোট এবং এটি 18 ঘন্টা পর লম্বাকার ও নাশপাতি সদৃশ হয়। এ সমস্ত পরিবর্তন আমরা গ্যাস্ট্রুলেশনে এক্টোডার্ম ও মেসোডার্ম গঠনের স্তরে পেয়েছি। এক্ষেত্রে আমরা দেখলাম যে হেড প্রসেস গঠন ও প্রিমিটিভ স্ট্রিকের বিলুপ্তি। প্রিমিটিভ মেসোডার্ম পাত সৃষ্টির পাশাপাশি প্রিমিটিভ স্ট্রিকের সামনে সংকীর্ণ রেখার মতো একটি গঠন দেখা যায়, সাময়িকভাবে একে হেড প্রসেস বলে। হেনসেন্স নোডে এর গঠন শুরু হয়। হেনসেন্স নোডের সংলগ্ন অবস্থায় এটি সম্মুখে প্রসার লাভ করে। অনুচ্ছেদে দেখা যায় হেড প্রসেসটি প্রিমিটিভ স্ট্রিকের মতোই কোষের সারি নিয়ে গঠিত এবং এপিব্লাস্ট এর সাথে সংযুক্ত থাকে না। হেড প্রসেস দ্রুত দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং পর্যায়ক্রমে নটোকর্ড গঠন করে। প্রিমিটিভ স্ট্রিক গঠনের প্রথম দিকে এপিপ্লাস্টের কিছু কোষ হেনসেন নোডের নিচে এসে পিণ্ডাকারে অবস্থান করে। এই পিণ্ড থেকে সম্পূর্ণ পশ্চাৎ দিকে হেড প্রসেস মুকুলিত হয় এবং দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। হেড প্রসেসের এখানে এই যে দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়েছে, হেড প্রসেসের চাপে প্রিমিটিভ স্ট্রিকের কোষগুলো পিছন দিকে সরতে থাকে। প্রকৃতপক্ষে একেবারে পশ্চাৎ প্রান্ত থেকে স্ট্রিকের কোষগুলো ধীরে ধীরে এক্টোডার্ম ও মেসোডার্মের মধ্যে বিলীন হয়ে যায় ও ধ্বংস হয়। তবে স্ট্রিকের অবশেষ থেকে গেলে তা ভ্রূণীয় প্রান্তীয় ও পশ্চাৎ পার্শ্বীয় অংশ গঠন করে। হেড প্রসেস যে হারে দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেই হারে প্রিমিটিভ স্ট্রিক খাটো হয় না। এর ফলে হেড প্রসেস সামনের দিকে কিছুটা এগিয়ে যায়। প্রিমিটিভ স্ট্রিক অদৃশ্য হবার সাথে সাথে গ্যাস্ট্রুলেশনের সমাপ্তি ঘটে। মুরগির ভ্রূণ গঠিত গ্যাস্ট্রুলার 3টি ভ্রূণ স্তর বা জার্ম স্তর থাকে। এগুলো হচ্ছে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তাহলে গ্যাস্ট্রুলেশনের ধাপে আমরা 3টি জার্মিনাল স্তর পেয়েছি। এক্ষেত্রে আমরা আরেকটি প্রিমিটিভ স্ট্রিক তৈরির আরেকটি চিত্র দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমাদের 3 নম্বর ধাপ ছিল অর্গানোজেনেসিস। অর্গানোজেনেসিস আবার কয়েকটি ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে নিউরাল টিউব গঠন, নটোকর্ড গঠন, মেসোডার্ম বিভেদকরণ এবং সিলোম গঠন, আদি পরিপাকনালী গঠন, অন্যান্য ভ্রূণীয় অঙ্গ গঠন। তো এখানে অর্গানোজেনেসিস প্রথম পর্যায়ে এক্টোডার্ম বিভাজিত হয়ে নিউরাল নালী গঠন করে। এপিডার্মিস নিউরাল টিউব এবং এপিডার্মিস গঠন করে। কর্ড ও মেসোডার্ম বিভক্ত হয়ে নটোকর্ড ও মেসোডার্ম সৃষ্টি হয়। নটোকর্ড ও বিভিন্ন অংশে বিভাজিত হয়ে পড়ে এবং সিলোম অংশ গঠনে অংশ নেয়। এন্ডোডার্ম থেকে আদি পরিপাকনালী গঠিত হয়। নিউরাল টিউব অগ্রভাগ থেকে নিউরাল টিউব গঠন শুরু হলে ক্রমশ পশ্চাৎ দিকে অগ্রসর হয়। প্রিমিটিভ স্ট্রিকের ঠিক সম্মুখে কিছু
एक्टोडार्म কোষের পুরুত্ব বৃদ্ধি পেয়ে নিউরাল প্লেট সৃষ্টি করে। নিউরাল প্লেট নিম্নমুখে নেমে যায় এবং নিউরাল খাত গঠন করে। খাদের কিনারা থেকে নিউরাল ভাঁজ উৎপন্ন হয়। দুই পাশে নিউরাল ভাঁজ পাক খেয়ে পৃষ্ঠ মধ্যরেখায় পরস্পর মিলিত হয়। এভাবে নলের মতো যে গঠন সৃষ্টি হয় তাকে নিউরাল টিউব বলে। সম্মুখ প্রান্তে নিউরোপোর দ্বারা এটি বাইরে উন্মুক্ত হয়। নিউরাল টিউবটি মানে সামনের দিকে নিউরোপোর দ্বারা বাইরে উন্মুক্ত হয়। তা দেওয়ার দ্বিতীয় দিনে নিউরোপর বন্ধ হয়ে যায়। নিউরাল টিউব সম্মুখ প্রান্ত প্রসারিত হয়ে প্রাইমারি সেরিব্রাল ভেসিকল গঠন করে। আড়াআড়ি কুঞ্চন দ্বারা এই ভেসিকল থেকে অগ্র, মধ্য ও পশ্চাৎ মস্তিষ্কের ভেসিকল উৎপন্ন হয়। মস্তিষ্কের পিছনে নিউরাল টিউব থেকে সুষুম্নাকাণ্ড গঠিত হয়। মস্তিষ্কের পিছনে নিউরাল টিউব থেকে সুষুম্নাকাণ্ড গঠিত হয়। আর নটোকর্ড গঠন নিউরাল প্লেটের ঠিক নিচে হেড প্রসেসে নটোকর্ড গঠনকারী কোষগুলো অবস্থান করে। এর দুই পাশে থাকে সোমাইট গঠনকারী সোমাটিক মেসোডার্ম। দুই পাশের সোমাটিক মেসোডার্ম থেকে নটোকর্ডাল কোষগুলো পৃথক হয়ে দণ্ডাকার নটোকর্ড গঠন করে। মেসোডার্ম বিভেদকরণ ও সিলোম গঠন। সিলোম গঠনের ক্ষেত্রে মেসোডার্ম নটোকর্ডের প্রতিপাশে পুরো নিরেট সোমাইট বা প্যারাক্সিয়াল মেসোডার্ম গঠন করে। এর সাথে প্রতি পার্শ্বে নিচের দিকে ঝুলে থাকে পাতলা পার্শ্বীয় মেসোডার্ম পাত। নটোকর্ডের প্রতি পাশে সোমাইট মেসোডার্মে আড়াআড়ি ভাবে বিভক্ত হয়। এর ফলে নটোকর্ডের দুই পার্শ্বে সারিবদ্ধভাবে সজ্জিত ঘনকার মেসোপ্লাস্টিক সোমাইট উৎপন্ন হয়। সোমাইটের আবির্ভাব ভ্রূণীয় খণ্ডাংশের প্রথম নিদর্শন। 20 ঘন্টা তা দেওয়ার পর প্রিমিটিভ নোডের কিছু সম্মুখে এবং গিরিবা অঞ্চলে প্রথম সোমাইট গঠিত হয়। 1 ঘন্টা অন্তর অন্তর সোমাইট মেসোডার্মের আড়াআড়ি বিভাজনের দ্বারা পশ্চাৎ দিকে এক জোড়া সোমাইট উৎপন্ন করে। 52 জোড়া সোমাইট উৎপন্ন হয়, তার মধ্যে 10 জোড়া পরে অদৃশ্য হয়ে যায়। 52 জোড়া 10 জোড়া অদৃশ্য হয়ে যায় এবং পশ্চাৎ দিকে সোমাইটের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রিমিটিভ স্টিক ধীরে ধীরে পিছনে সরতে থাকে। সোমাইট থেকে স্ক্লেরোটোম, ডায়াটোম, মায়োটোম গঠিত হয়। এছাড়া মেসোডার্ম থেকে নেফ্রোটোম তৈরি হয়। সিলোম গঠনে মূলত সিলেম বিভেদকরণ এবং সিলোম গঠন। সোমাইট গঠনের জন্য পার্শ্বীয় মেসোডার্ম পাতে কোনো খণ্ডায়ন থাকে না। পরিবর্তে দুই স্তরে বিভক্ত হয়ে পড়ে এবং বাইরে সোমাটিক বা প্যারাইটাল স্তর এবং ভিতরে স্প্লাঙ্কনিক বা ভিসেরাল স্তর থাকে। প্যারাইটাল স্তরটি একটোডার্মের নিচে অবস্থান করে এবং একটোডার্মের সাথে একত্রে সোমাটোপিলিউরি গঠন করে। অন্যদিকে ভিসেরাল স্তরটি এন্ডোডার্মের উপরে অবস্থান করে এবং এন্ডোডার্মের সাথে স্প্লাঙ্কনোপিলিউরি গঠন করে। দুটি মেসোডার্ম স্তরের মধ্যবর্তী ফাঁকা গহ্বরকে বলা হয় সিলোম বা স্প্লাঙ্কনোসিল। উৎপত্তিগতভাবে সিলোমের ক্ষেত্রে সাইজোসিলিক প্রকৃতি। উৎপত্তিগতভাবে সিলোম এক্ষেত্রে সাইজোসিলিক প্রকৃতি। ব্লাস্টোডার্মের মতো সিলোম ও মূল ভ্রূণীয় সীমানা অতিক্রম পূর্বক কুসুম বস্তুকে আবৃত করে ফেলে। এই স্থানে সিলোমকে ভ্রূণ বহির্ভূত সিলোম বা এক্সোসিলোম বলে। আদি পরিপাক নালী গঠন। এক্ষেত্রে ব্লাস্টোডার্ম ভ্রূণ গঠনে অংশ নেয় না। কেন্দ্রীয় এরিয়া পেলোসিডা মূল ভ্রূণ দেহ গঠন করে। এর পরিধীয় যে এরিয়া ওপেকা থেকে ভ্রূণ বহির্ভূত অতিরিক্ত অঙ্গসমূহ যেমন কুসুমথলি, অ্যামনিয়ন ইত্যাদি সৃষ্টি হয়। 24 ঘন্টা বা একদিনে তা সম্পন্ন হওয়ার মুহূর্তে ভ্রূণমূল বা ভ্রূণ বহির্ভূত এলাকার মধ্যে যথেষ্ট পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। মূল ভ্রূণের এই ভাঁজ খেয়ে কুসুম বস্তু থেকে উপরে উঠে আসে। এরিয়া পেলুসিডার সম্মুখ অঞ্চল উত্তোলিত হয়ে মস্তক ভাঁজ গঠন করে। এই অঞ্চলে মেসোডার্মবিহীন এবং একে প্রোঅ্যামনিয়নও বলা হয়। মস্তক ভাঁজটি নিউরাল পাতের নিচ দিকে এবং পশ্চাৎ দিকে নিম্নমুখী হয়ে বৃদ্ধি পায়, যা আর্কেন্টনের অগ্রাংশকে আবদ্ধ করে তথাকথিত অগ্রতন্ত্র গঠন করে। অগ্রতন্ত্র এন্ডোডার্ম বেষ্টিত। এরপর পার্শ্বীয় ভাঁজ আবির্ভূত হয়। সর্বশেষ লেজ ভাঁজ গঠনের মাধ্যমে পশ্চাতন্ত্রকে বেষ্টন করে। এই অবস্থায় ভ্রূণটি একটি ফাঁপা ও সংকীর্ণ বৃন্তের মতো কুসুমথলির উপরে বসানো থাকে।
মেসেন্ট্রন উন্মুক্ত হয়। ভ্রূণের অন্যান্য অঙ্গ গঠিত হয়, যেমন ভ্রূণের দ্রুত রক্তনালী গঠিত, ভ্রূণকে ঘিরে অবস্থিত হয় থাকে, এই অঞ্চলকে বলা হয় রক্তনালী এরিয়া ভাস্কুলোসা। এরিয়া ভাস্কুলোসা এবং শিরা দুটি নাভিরুঞ্জু বরাবর ভ্রূণের অঙ্কীয় দিকে প্রবেশ করে এবং হৃৎপিণ্ডের সাথে যুক্ত হয়। তা দেওয়ার দ্বিতীয় দিনে হৃৎপিণ্ড গঠিত হয়, সংকুচিত হতে শুরু করে এবং হৃৎপিণ্ড থেকে বৃহৎ ভাইটেলাইন ধমনী উৎপন্ন হয়। এরিয়া ভাস্কুলোসাতে বিস্তার লাভ করে। অগ্র অন্ত্র থেকে উপবৃদ্ধি রূপে থাইরয়েড ও যকৃত গঠনের সূচনা হয়। গলবিল প্রাচীরে 3 জোড়া ব্রাঙ্কিয়াল ঘাত আবির্ভূত হয়। 3 জোড়া অ্যাওর্টিক আর্চ সৃষ্টি হয়ে অঙ্কীয় ও পৃষ্ঠীয় ধমনীর সাথে যুক্ত হয়। অডিটরি ভেসিকল বিকশিত হয়। ভ্রূণের দেহে এমন ভাবে বেঁকে যায় তা মস্তকের বাম পাশ ও গ্রীবাঞ্চলে কুসুমের নিচের দিকে ঝুঁকে পড়ে। ডান পাশের সবচেয়ে উপরের দিকে অবস্থান করে এবং দ্বিতীয় দিনই তা ভ্রূণ বহির্ভূত হিসেবে লাভ করে। 21 দিনে তা দেওয়ার পর ডিম ফুটে মুরগির বাচ্চা বের হয়। এবারে আমরা দেখব যে মুরগির ভ্রূণ বহির্ভূত ভ্রূণের কয়েকটি চিত্র, যেমন 72 ঘন্টা, 36 ঘন্টার ভ্রূণ, 48 ঘন্টার ভ্রূণ এবং 72 ঘন্টার ভ্রূণ। এখানে চেক ইন প্রায় শুরু থেকে একদম প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন থেকে 20-21তম দিন পর্যন্ত ভ্রূণ পরিস্ফুরণের একটি চিত্র এখানে দেয়া আছে। তো মুরগির ভ্রূণ বহির্ভূত পর্দাসমূহ হচ্ছে কুসুমথলি, অ্যামনিয়ন, কোরিয়ন, অ্যালান্টয়েস। তা দেওয়ার দ্বিতীয় দিন থেকে মুরগির ভ্রূণ বহির্ভূত পর্দাসমূহের গঠন শুরু হয়। ভ্রূণ বহির্ভূত এলাকাকে স্প্লাঙ্কনোসিল বা সিলম বিস্তৃত হয়ে সিলমের বাহিরের দিকে একটোডার্ম, মেসোডার্ম মিলে সোমাটোপিলিউরি গঠন করে। স্প্লাঙ্কনিক পিলিউরি গঠন করে এন্ডোডার্ম এবং সিলম, ভিতরের সিলমের মেসোডার্ম স্তর। তাহলে মেসোডার্ম এবং একটোডার্ম এবং সিলম মিলে হয় সোমাটোপিলিউরি এবং এন্ডোডার্ম সিলম মিলে হয় স্প্লাঙ্কোনোপিলিউরি। মূলত সোমাটোপিলিউরি এবং স্প্লাঙ্কোনোপিলিউরি থেকে মুরগির 4টি ভ্রূণ বহির্ভূত পর্দা গঠিত হয়। পর্দাগুলো হচ্ছে কুসুমথলি, অ্যামনিয়ন, কোরিয়ন এবং অ্যালান্টয়েস। সোমাটোপিলিউরি থেকে অ্যামনিয়ন ও কোরিয়ন এবং স্প্লাঙ্কনিক পিউরি থেকে কুসুমথলি ও অ্যালান্টয়েস গঠিত হয়। মূলত এই কুসুমথলির কাজ, কুসুমথলি মূলত কুসুম বস্তুকে সুরক্ষা করে এবং যথাস্থানে ধরে রাখে। কুসুম বস্তুর পরিপাক ও পরিশোষণ পূর্বক ভ্রূণের দেহে পুষ্টির যোগান দেয়। যকৃতের অনুরূপ লোহিত রক্তকণিকা গঠন ও পরিস্ফুটন অঙ্গরূপে কাজ করে এবং ভ্রূণের প্রাথমিক শ্বসন অঙ্গরূপেও কাজ করে। অ্যামনিয়ন ও কোরিয়ন মূলত মস্তকের অ্যামনিয়নিক একটা আবরণী থাকে এবং কোরিয়নিক একটা আবরণী থাকে। মূলত অ্যামনিয়নিক আবরণী এবং কোরিয়নিক আবরণী দুটো দ্বারাই ভ্রূণ সুরক্ষিত থাকে। তো সেক্ষেত্রে আমরা কোরিয়নের কাজ হচ্ছে সমগ্র ভ্রূণীয় অংশকে ঘিরে সর্ববহিস্থ আবরণী গঠন করা। কোরিয়ন ভ্রূণকে খোলক পর্দা ও খোলকের সাথে জুড়ে যেতে বাধা দেয়, মানে একটা খোলকের সাথে যাতে ভ্রূণটা না লেগে থাকে, যাতে বাতাস আপ্যায়ন করে, সেজন্য যাতে না লেগে থাকতে পারে, সেজন্য কোরিয়ন এটাকে ভ্রূণ এবং খোলকের মধ্যে একটা ফাঁকা জায়গার সৃষ্টি করে। অ্যালান্টয়েসের সাথে মানে বিভেদ করে রাখে বা পার্থক্য করে রাখে। অ্যালান্টয়েসের সাথে একত্রে ভ্রূণীয় শ্বসনাঙ্গের কাজ করে। কোরিয়ন ও অ্যালান্টয়েস মিলে অ্যালবুমিন থলির গঠনপূর্বক অ্যালবুমিন পানীয় পুষ্টিদ্রব্য গ্রহণ করে এবং ভ্রূণের দেহে সরবরাহ করে। অ্যামনিয়নের কাজ হচ্ছে তরলপূর্ণ অ্যামনিয়ন গহ্বর ভ্রূণ নিমজ্জিত থাকে। এ কারণে ডাঙায় ডিমের ভ্রূণ বিকাশ ঘটলেও ভ্রূণ শুষ্কতা থেকে রক্ষা পায়। অ্যামনিয়ন গহ্বরের তরল ভ্রূণকে যান্ত্রিক ধাক্কা, চাপ, তাপমাত্রা পরিবর্তনজনিত প্রভাব থেকে সুরক্ষা করে। তরল পদার্থে নিমজ্জিত থাকা ভ্রূণজনিত কারণে ভ্রূণ প্রয়োজন মতো আকার পরিবর্তন ও নড়াচড়া করতে পারে। অ্যামনিয়ন পর্দা ভ্রূণকে খোলক থেকে বেশ দূরে আলাদা করে রাখে। এর ফলে খোলক গাত্রে ভ্রূণ আটকে যাওয়ার সম্ভাবনা কম থাকে। অ্যালান্টয়েস ভ্রূণ বহির্ভূত পর্দার আরেকটি হচ্ছে অ্যালান্টয়েস। অ্যালান্টয়েস ভ্রূণের শ্বসন অঙ্গরূপে কাজ করে। রক্তজালিকা সমৃদ্ধ অ্যালান্টোকোরিয়ন খোলক পর্দার সংস্পর্শে থাকে। ছিদ্রযুক্ত খোলক ও খোলক পর্দা বরাবর অক্সিজেন বেপিত হয়। অ্যালান্টোকোরিয়ন রক্তে এসে পৌঁছায়।
অ্যালান্টয়েস ভ্রূণের মূত্রাশয় রূপেও কাজ করে। রেচন পদার্থ ইউরিক অ্যাসিড অ্যালান্টয়েসের মাধ্যমে মধ্যে এসে জমা হয়, ফলে ভ্রূণ ক্ষতিকর এবং রেচন পদার্থের প্রভাব থেকে নিরাপদ থাকে এবং বাচ্চা ফোটার সময় বিচ্ছিন্ন হয়ে নাভিরজ্জু বিচ্ছিন্ন হয়, অ্যালান্টয়েস পরিত্যক্ত হয়। এই জন্য পাখিতে মূত্রথলি অনুপস্থিত থাকে। নাভিরজ্জুর বিচ্ছিন্ন স্থান থেকে স্থান দেহের উপর নাভি গঠন করে। অ্যালবুমেন থলি থেকে অ্যালবুমেন পরিপাক ও পরিশোষণ পূর্বক ভ্রূণের দেহে সরবরাহ করে। এছাড়া অ্যালান্টয়েস অ্যালবুমেন থেকে পানিও শোষণ করে। অ্যালান্টয়েসের মধ্যে প্রবাহিত রক্ত ডিমের ফলক থেকে ক্যালসিয়াম পরিশোষণ করে। এর ফলে ফলক পাতলা ও ভঙ্গুর হয়। শাবক অতি সহজেই ফলক ভেঙে বাহিরে বের হয়ে আসতে পারে। অপরদিকে পরিশোষিত ক্যালসিয়াম ভ্রূণের অস্থি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমরা ভ্রূণের বিভিন্ন পর্দাসমূহ দেখেছি এবং এগুলোর কাজ করা দেখেছি। এবার আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখব যে মুরগির ভ্রূণ প্রথম দিন থেকে কিভাবে পরিপূর্ণভাবে পরিস্ফুরণ ঘটে। মুরগির ভ্রূণের পরিপূর্ণ পরিস্ফুরণটা আমরা একটি ভিডিওর মাধ্যমে এবার দেখব। প্রথম দিনে জার্মিনাল ডিস্ক এবং পাশে এমব্রায়ো সূচনা প্রথম দিন থেকে দেখা যাচ্ছে। হার্ট উৎপন্ন হয়, হার্টের ভিতরে সঞ্চালন, দ্বিতীয় দিন ব্লাড ভেসেল তৈরি, টেইল বাট, উইং অ্যান্ড লেগ বাট, ডিজিট ফর্ম করছে, ব্যাক ডেভেলপমেন্ট বিগেন, ডেভেলপমেন্ট কন্টিনিউ চিরুনির মতো, এবং ফিদার ট্র্যাক্ট, এবং এখন এদের দেহে লোমের আবির্ভাব ঘটবে এবং পায়ের নখের আবির্ভাব ঘটবে। ধীরে ধীরে এর বিরুদ্ধে 11তম দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট লোমের আবির্ভাব করছে এবং পায়ে আইসের আবির্ভাব করছে আস্তে আস্তে 13তম দিনে। 13তম দিন থেকে ধীরে ধীরে এর বৃদ্ধি ঘটছে এবং মাঝখানে যে একটা এয়ার সেক তৈরি হয় করিয়ন এবং অ্যালান্টয়েসের ভিতরে, যার মাধ্যমে ওরা বায়ুপূর্ণ স্থান থাকে, সেখান থেকে ওদের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং সমস্ত দেহে ওদের ভ্রূণের দেহে লোমের সমস্ত দেহ লোম দ্বারা আবৃত হয়ে পড়ছে ধীরে ধীরে অ্যালবুমেন দ্বারা। এবার মুরগির 20তম দিন 21তম দিনে গিয়ে সেগুলো ছিদ্র করে বাহিরে বের হয়ে পূর্ণাঙ্গ মুরগির পরিস্ফুরণ আমরা এখানে দেখতে পেলাম। এবার আমরা দেখব যে তোমাদের আজকে যে বিষয়টি পড়িয়েছি সে বিষয়টি থেকে কি কি প্রশ্ন তোমরা আসতে পারে। যেমন ভ্রূণ বহির্ভূত পর্দা কাকে বলে, এবং মুরগির নিষেক পর্যন্ত পরিস্ফুটন আসতে পারে, অথবা মুরগির কিলিবেজ পর্যন্ত পরিস্ফুটন আসতে পারে, অথবা গ্যাস্ট্রুলেশন পর্যন্ত ভ্রূণের বিকাশ বর্ণনা করো, সেটিও আসতে পারে। এছাড়া মুরগির ভ্রূণ পরিস্ফুটন, পুরোপুরি মুরগির ভ্রূণ পরিস্ফুটন বর্ণনা করো, 10 মার্কের পর প্রশ্ন হিসেবেও আসতে পারে। তাছাড়াও মুরগির ভ্রূণ বহির্ভূত পর্দাসমূহ অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, আমরা যে 4টি পর্দা দেখেছি সেই পর্দাগুলোর গঠন এবং কাজ এটি বিস্তারিতভাবে আসতে পারে। এবং সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্রশ্নগুলো অনুশীলন করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে ও সুন্দরভাবে পড়াশোনা করবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।